সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা আলোচনা করব যে নবম এবং দশম শ্রেণীর রসায়নের ষষ্ঠ অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছিলাম মোল এবং অ্যাভোগাড্রোর সংখ্যা নিয়ে। এবার আলোচনা করব পাঠের বিষয় হচ্ছে আজকে অণুর আণবিক ভর ব্যবহার করার পদ্ধতি। অণুর আণবিক ভর ব্যবহার করার আগে কোনো একটা রাসায়নিক পদার্থ, প্রথমে অণুর ভর বলতে আমরা কী বুঝি, অর্থাৎ মৌলিক বা যৌগিক পদার্থের একটা অণুকে রাসায়নিক সংকেতের মাধ্যমে প্রকাশ করা হয়। অর্থাৎ কোনো একটা সংকেত, একটিমাত্র সংকেত দ্বারা একটি অণু বোঝানো হয়। যেমন সোডিয়াম ক্লোরাইডের সংকেত হচ্ছে, সোডিয়াম ক্লোরাইড যে পদার্থ হচ্ছে বা খাবার লবণ যেটা, তার রাসায়নিক সংকেত হচ্ছে NaCl। এই NaCl থেকে আমরা কি করতে পারি, পারমাণবিক ভরের সমষ্টি নিয়ে আণবিক ভরের হিসাব করে নিতে পারি। এখানে আমরা দেখি সোডিয়াম ক্লোরাইডের মধ্যে দুটি মাত্র উপাদান মৌল রয়েছে, তাদের মধ্যে একটি হচ্ছে সোডিয়াম আর একটা হচ্ছে ক্লোরিন। সুতরাং সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 2323 আর ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 35.5। সুতরাং এই দুটি ভরকে যদি পারমাণবিক ভরকে যদি যোগ করা হয় তাহলে হিসাবে যা আসে তাই হবে সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর। যেমন 23 আর 35.5 যদি যোগ করা হয় এখানে আসবে 0.5, 5 3 8 আর 3 2 5, অর্থাৎ 58 কি করলাম 5 5 3 8 আর 3 2 5, অর্থাৎ 58.5ই হবে এই সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর। এভাবেই আণবিক ভর নির্ণয় করা হয়, অর্থাৎ আণবিক ভর নির্ণয়ের পদ্ধতি দেখালাম। এখানে একটি বড় যৌগ রয়েছে অর্থাৎ কেলাস। প্রশ্ন আসতে পারে, স্যার কেলাস কি? কিছু কিছু রাসায়নিক পদার্থ আছে যারা বাতাস হতে পানির অণু শোষণ করে তার বর্ণ পরিবর্তনের মাধ্যমে নির্দিষ্ট জ্যামিতিক আকার এবং নির্দিষ্ট বর্ণ ধারণ করে থাকে। এই পদার্থগুলিকে বলা হয় কেলাস বা ক্রিস্টাল। এই কেলাস গঠন করার যে পদ্ধতি তাকে বলা হয় কেলাসন বা স্ফটিকীকরণ অথবা ক্রিস্টালাইজেশন। এখন দেখো, এ ধরনের পদার্থ একে বলা যায় তুঁতে। তার বাণিজ্যিক নামটা হচ্ছে তুঁতে এবং রাসায়নিক নাম হচ্ছে এই পেন্টাহাইড্রেট কপার সালফেট। পেন্টাহাইড্রেট কেন বললাম? কপার সালফেটের সাথে 5 অণু পানি সংযুক্ত থাকে, এর জন্য এটাকে এক ধরনের কেলাসের একটি উদাহরণ হিসাবে চিহ্নিত করা হয়। এখন এ ধরনের অনেক পদার্থ, রাসায়নিক পদার্থ আছে যা কেলাসন প্রক্রিয়ায় বা কেলাস। ওই যে বলতাম কেন কেলাস বলা হয়, এই যে পদার্থটা আছে এটা খুব সুন্দর একটা কালার, এটা নীল রঙের এবং তার গঠনটা কেলাস আকার গঠন। একে যদি তাপ দেওয়া হয় তাহলে কি হয়, ওই যে এক মূল কপার সালফেট থেকে 5 অণু পানি আছে, এই পানির অণুটা বের হয়ে যায়। পানির অণুটা বের হয়ে যায় উত্তাপের ফলে, তখন তার বর্ণটা পরিবর্তিত হয়ে যায়, নীল থেকে সাদা হয়ে যায়। বড় মজার ব্যাপার এটা। এর জন্য এ ধরনের যত পদার্থ আছে কেলাস আকার পদার্থ, এরা পানির অণু শোষণ করে তাদের নির্দিষ্ট বর্ণ এবং নির্দিষ্ট আকৃতি প্রদান করে। এর জন্য সংকেতটা লেখার সময় এক মূল পদার্থের সাথে যত মূল তার গঠন পানি থাকে তত মূল উল্লেখ করে দিতে হয়। তাহলে এই তুঁতের সংকেতটি হচ্ছে কিউপ্রিক সালফেট আর একটা কমা দিয়ে দেখাতে হয় 5 অণু পানি। এই হচ্ছে তুঁতের সংকেত। এটা হচ্ছে তুঁতের সংকেত, তার বাণিজ্যিক নাম হচ্ছে তুঁতে, আমি আবার বলছি, এবং তার রাসায়নিক নামটা হচ্ছে পেন্টাহাইড্রেট কিউপ্রিক সালফেট। পেন্টা মানে 5, তোমরা জানো গ্রিক নাম্বার সবগুলোই জানতে হবে, অন্তত সবগুলো না জানলে অন্তত 10-15টা নাম জানতে হবে। আমরা জানি আমরা যেভাবে 1 2 3 4 5 গণনা করি, আবার ইংরেজিতে গণনা করি 1 2 3 4 5। অনুরূপভাবে রসায়নের জন্য কিছু কিছু বিষয় আছে যে গণনাগুলো তোমাকে জানতে হবে। যেমন মনো মানে 1, ডাই মানে 2, ট্রাই মানে 3, টেট্রা মানে 4, পেন্টা মানে 5, হেক্সা মানে 6, তারপরে হেপ্টা মানে 7,
অক্টা মানি 8, ননা মানি 9, ডেখা মানি 10, উনডেখা মানি 11, ডোডাখা মানি 12। এভাবে কতগুলি বেশ আর না বলে তুমি 10টা নাম্বার তোমাকে মনে রাখতে হবে। গ্রিক নাম্বারগুলা অনেক সময় এগুলা বুঝতে হলে, যেমন এই যৌগটার নাম হচ্ছে, রাসায়নিক নাম হচ্ছে পেন্টাহাইড্রেট কিউপ্রিক সালফেট, তার মানে এখানে 5 অণু পানি আছে। হাইড্রেট মানে তো ভিজা, আর্দ্র, তা বোঝায়। এখন এটার কি করব, তার আণবিক বের করব। প্রথমে এখানে মৌল কী কী আছে দেখি। মৌল আছে কপার আছে, সালফার আছে, অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে। কতগুলো আছে? 60টা উপাদান। এই 60টা উপাদানের পারমাণবিক ভর এবং তাদের পরমাণু সংখ্যা দিয়ে গুণ করে যদি সবগুলো উপাদানের পারমাণবিক ভর যোগ করা হয়, তাহলে আণবিক ভরটা খুব সহজে বের হয়ে আসবে। একটা হলো একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হলো, এখানে এই পানির আণবিক ভর হলো 18, একসাথে 5 দিয়ে গুণ হলে 5 18 90, এটাও যোগ করলে 12। একই সাথে দুইভাবেই হয়। আচ্ছা, আমরা প্রথমে দেখি এখানে উপাদান মৌল কী কী আছে। এখানে উপাদান মৌল আছে 4টা। আমি আগে বলছি কপার, সালফার, অক্সিজেন আর হাইড্রোজেন, 4টা। প্রথম কপারের পারমাণবিক ভর হচ্ছে 63.5। এখানে কপার কয়টা আছে? একটাই আছে। তারপরে কি আসলো? সালফার। সালফার এখানে কয়টা আছে? একটাই আছে। সালফারের পারমাণবিক ভর হলো 32। এরপরে কি? এরপরে হলো অক্সিজেন। অক্সিজেনের পারমাণবিক ভর হতো 16। এখানে অক্সিজেন পরমাণু মোট কয়টা আছে দেখো তো। এখানে আছে 4টা আর এখানে আছে 5টা। এখানে 5টা অক্সিজেন পরমাণু আছে আর এখানে আছে 4টা। 5 আর 4 9টা। এখানে 9 দিয়ে এটাকে গুণ করতে হবে। তারপরে কি আছে দেখো তো, হাইড্রোজেন আছে। হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1। মোট টোটাল সংখ্যা কত? পরমাণু সংখ্যা হাইড্রোজেনের 10টা। 5 × 10। তাহলে এটাকে তুমি গুণ করে তারপর যোগ করো। এখানে হচ্ছে 63.5 যোগ 32 যোগ, এটাকে গুণ করো। 6 9 54, 4 হাতে আছে 5, 9 একে 9, 9 আর 5 কত? 14। 9 আর 5 14। এখানে কত? 10। এখন টোটাল যোগ করো। হ্যাঁ, তুমি ক্যালকুলেটর দিয়ে করতে পারো বা নিজে নিজে করতে পারো। আমি নিজে করছি। এখানে 4 আছে, 4 2 6। প্রথমে 0.5 দিয়ে দিই। 4 আর 2 6, 6 3 9। এটা 9 হবে। কত দেখি তো আবার। 4 2 6, 6 3 9। এরপরে এখানে কত আছে দেখো। 4 আর 1 5, 5 3 8, 8 আর 6 কত? 14। হ্যাঁ, 8 আর 6 14। দেখি আবার। 4 আর 1 5, 5 3 8, 8 আর 6 কত? 14। 14 4। হ্যাঁ, আচ্ছা। আর এখানে কত হাতে আছে নাকি? 4 আর 1 5, 5 আর 2 7, 7 3 10। তো কী করলাম বলো দেখো তো। 4 4 2 6, 6 3 9, ঠিক আছে। তাহলে 2 নম্বর এটা। 4 আর 1 5, 5 3 8, 8 আর 6 কত? 14। আর হাতের 14, 14 6 হাতে আসছে 1। এখানে দেখো কী করলাম, বুড়ো হয়ে গেছে মনে হয়। 2 নম্বর, ঠিক আছে। 3 নম্বর ঘরে আসছি আমরা। 1 হাতের 1 2। এই হলো তোমাদের এই নম্বরটা। দেখি। আচ্ছা, এই যে নাম্বারটা দেখো, এই টোটাল নাম্বার, এটা যোগ হয়েছে কিনা একটু দেখে নাও। এই যুগটা থেকে তুমি যোগফল থেকে বের করে নিতে হবে তোমার টোটাল নাম্বার। ঠিক আছে 249.5। তাহলে এর আণবিক ভর হলো, তুতের আণবিক ভর আমি এভাবে লিখে নেই। তুতের আণবিক ভর হচ্ছে কত? 249.5।
5 এটাকে যদি গ্রাম ইউনিটে দেখাও তাহলে হবে 1 মোল তুতে, তাহলে 1 মোল তুতে। আবার ওই যে পরমাণু সংখ্যাতে তুমি বা অনুসংখ্যাতে যেতে পারো অ্যাভোগাড্রো সংখ্যা ব্যবহার করে। তাহলে খুব সহজে আমরা প্রথমে মূলত আমরা দেখলাম অণুর আণবিক ভর নির্ণয় করার পদ্ধতি। এভাবে আণবিক ভর বের করতে হয়। আমি 2টা যৌগের দেখালাম, এর আগে একটা দেখিয়েছি গত ক্লাসে। এখানে 2টা যৌগের দেখালাম, বড় 2টা যৌগ, একটা হলো সোডিয়াম ক্লোরাইড, এটা এই যৌগ একটা অণু, আর এটা তো হলো তুতে বা কপার সালফেট। এটা দেখে নিও। এবার আমি গাণিতিক কিছু সমস্যার সমাধান তোমাদের দেখাতে হবে। যেমন একটি পানির অণুর ভর কত। আমরা দেখি তোমাদের বইতে আছে অনেক সমস্যা সমাধানের জন্য। যেমন একটি পানির অণুর ভর কত, তোমাকে বলা হলো একটি পানির অণুর ভর কত। এটা অনেক সময় এই অনুধাবনেও আসে, এই সৃজনশীলও আসে প্রয়োগের মধ্যে, আবার কোনো কোনো সময় এমসিকিউতে দিয়ে দেয়। যেমন বললো তোমাকে একটি পানির এর অণুর ভর কত, অণুর ভর কত। আমি আগেই বলেছি এটা সম্পূর্ণ হিসাব নিকাশের বিষয়। এ ধরনের একটা প্রশ্ন করলে তোমাকে একটি পানির অণুর ভর কত, প্রথমে তুমি জানতে হবে 1 মোল পানি সমান কত গ্রাম হয়। অতএব আমরা জানি 1 মোল H2O সমান কত, 18 গ্রাম। সাথে একবারে লিখে ফেললাম 18 গ্রাম। আর যদি তুমি ভেঙে ভেঙে লিখো 1 পূরণ 2 যোগ 16, তাও হবে 18 গ্রাম হবে। সমান এতে ওই যে অ্যাভোগাড্রোর সংখ্যা, এটা কিন্তু এখন লাগবে 6.023 ইন্টু 23টি অণু। এখন তুমি ঐকিকনিমে করে নিতে পারো যে এতটি অণুর ভর হচ্ছে কত গ্রাম, 18 গ্রাম। অতএব একটি অণুর ভর কত গ্রাম তুমি বের করে দিতে পারো। অতএব 6.023 ইন্টু 10⁻23টি H2O এর অণুর ভর কত, 18 গ্রাম। 18 গ্রাম, শিক্ষার্থী লক্ষ্য করো 18 গ্রাম। অতএব একটি পানির অণুর ভর হবে, উপরে যাবে 18, নিচে আসবে 6.023 ইন্টু 10⁻23 গ্রাম। এই হবে তোমার হিসাব। এটা যদি তুমি ক্যালকুলেটর দিয়ে করো তাহলে যে রেজাল্টটা আসবে তা হবে 2.99 ইন্টু, এটা প্রথমে তুমি 18 বসালে, তারপরে ক্যালকুলেটর দিয়ে ভাগ করলে 6.023 দিয়ে 18কে ভাগ করলে কি আসবে 2.99 বা 3ও আসতে পারে। হ্যাঁ, এটাকে যদি উপরে নিয়ে যাও তাহলে -23, এত গ্রাম হবে তোমার এই ওজন। একটি পানির অণুর ভর হইল এতটুকু, 2.99 ইন্টু 10⁻23। এটা তুমি ক্যালকুলেটর দিয়ে হিসাব করলে পেয়ে যাবে। এত গ্রাম হবে তোমার একটি পানির অণুর ভর। এর জন্য আরও সমস্যা আছে। যেমন 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতগুলো সালফিউরিক অ্যাসিড অণু আছে, তোমাদের বইতে আছে 1 গ্রাম। পরবর্তী আরেকটা সমস্যার সমাধান আমি করে দিচ্ছি তোমাদেরকে। দেখো শিক্ষার্থীরা, এখানে দেওয়া হয়েছে 2 নম্বর যে পয়েন্টটা, গাণিতিক সমস্যা। কি দেওয়া আছে, কি বলছিলাম 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতগুলো H2SO4 এর অনুসংখ্যা আছে। 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতগুলি H2SO4 এর অনুসংখ্যা আছে, অনুসংখ্যা আছে। এটাও একটা গাণিতিক সমস্যা। আমি আগেই বলেছি অধ্যায়টা সারা ওটা প্রায় অধ্যায়টাই মানে গাণিতিক সমস্যার সমাধান করে নিতে হয়, অর্থাৎ এটা মাত্রিক বিশ্লেষণের বিষয়। তাহলে তোমাদেরকে এবার দেখাবো যে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতগুলো সালফিউরিক অ্যাসিডের অনুসংখ্যা থাকে। ওই মূলের হিসাবটাকে বের করে নেওয়া যায়। আমরা জানি অতএব 1 মোল H2SO4 সমান কত গ্রাম, এটাকে হিসাব করলে একটু আগে বের করেছি না, 98 গ্রাম, সমান অনুসংখ্যা যাবে 6.023 ইন্টু 10⁻23টি অণু। এভাবে তুমি
এই হিসাবটা আগে আনবে। চাইছে কি দেখো, গাণিতিক সমস্যার মধ্যে চাইছে অনুসংখ্যা, সুতরাং অনুসংখ্যাটা পড়ে যাবে। অতএব ঐকিক নিয়মে 98 গ্রাম H2SO4 এর মধ্যে অনুসংখ্যা সমান কতটি? ওই 6.023 × 10⁻23টি অণু থাকে। অতএব 1 গ্রাম H2SO4 এর অনুসংখ্যা সমান, ওইটা নিচে আসবে 6.023 × 10⁻23 /98 কতটি। এইভাবে তুমি অনুসংখ্যা বের করে নিতে পারো। এইটা মানে তোমার ক্যালকুলেটরের মাধ্যমেই তুমি হিসাব করে নিয়ে দেখাতে পারো যে অনুসংখ্যা কতটি হবে। অনুসংখ্যা হবে 98 গ্রাম H2SO4 এর মধ্যে অনুসংখ্যা থাকে তো 6.023 × 10⁻23, আর এটা দিয়ে ভাগ করো যদি 98 গ্রাম রে, তাহলে তোমার যে রেজাল্টটি আসবে তা হবে 6.14 × 10⁻21। এটা তুমি হিসাব করে নিতে পারো এতটি হলো। এটা ক্যালকুলেটর দিয়ে হিসাব করে দেখে নিবে রেজাল্টটা ঠিক আছে কিনা। আবার সামনে তো ক্যালকুলেটর নাই, তারপরে নাইলে তোমাদের হিসাবটা দেখে দিতাম। আচ্ছা, এটা খুব ইজি ব্যাপার, খুব কঠিন নয়। তুমি 98 দিয়ে এটাকে ভাগ করবে, ভাগ করলে তখন একটা মান আসবে, মানটা চলে আসবে এই ধরনের একটা মান আসবে। তখন এটাকে এই অথবা ক্যালকুলেটর দিয়ে তুমি যদি এইটা উপরে নিয়ে ভাগ করে নেও 98 দিয়ে, এই রেজাল্ট আসবে। দেখে নেবে তোমরা রেজাল্ট আসে কিনা। আচ্ছা, এরপরে আরেকটা সমস্যা সমাধান তোমাদেরকে করে দিচ্ছি যে 5 গ্রাম পানিতে কত মোল পানি থাকে। আরেকটা সমস্যা, 3টা গাণিতিক সমস্যা আমি তোমাদেরকে সমাধান করে দেবো। 3টাই একই সূত্রের উপর, কিন্তু 3 ধরনের। তো এই জন্য 3টা নিয়মই তোমাদেরকে আমি দেখিয়ে দেবো, যাতে তোমাদের অসুবিধা না হয়। এখানে এবারের গাণিতিক সমস্যা হলো 5 মোল H2O এ কত মোল H2O বিদ্যমান। 5 গ্রাম পানিতে 5 গ্রাম H2O এর মধ্যে কত মোল H2O থাকে। দেখো, ওই একই নিয়মে প্রথমে মূলের সূত্র 1 মোল H2O সমান 18 গ্রাম পানি। ও পর্যন্ত লিখলেই চলবে, এই সংখ্যাটার তো প্রয়োজন নেই এখন। তাহলে আমি দেখে নিই। অতএব চাইছে কি মূল সংখ্যা কত মূল চাইছে। সুতরাং ওই নিয়মে করার সময় যেটা চাওয়া হয় প্রশ্নের মধ্যে সেটা কিন্তু পড়ে যায়, খেয়াল রাখো। অতএব 18 গ্রাম H2O এর মধ্যে অর্থাৎ 18 গ্রাম পানিতে মোল সংখ্যা সমান বা ওইভাবে তুমি লিখতে পারো 18 গ্রাম পানির মধ্যে থাকে কত মোল? 1 মোল। অতএব 5 গ্রাম H2O এর মধ্যে থাকে 1 / 18 পূরণ 5। এখন তুমি এটাকে ক্যালকুলেশন করে ফেলো, ক্যালকুলেশন করে যা আসবে তা। এটাকে ক্যালকুলেশন করে দেখো তুমি ক্যালকুলেটর দিয়ে কত আসে, কত মূল হয়। আমার মনে হয় রেজাল্টটা এ ধরনের হবে 0.277 মোল। এভাবে তুমি মোলটা বের করে নেবে, এটাই আনসার। শিক্ষার্থীরা, প্রথমে আমরা কি দেখলাম যে অনুসংখ্যা বের করে দেখালাম। হ্যাঁ, প্রথমে আমরা অনুসংখ্যা থেকে ভর সংখ্যা বের করলাম প্রথমে, তারপর আমরা অনুসংখ্যা বের করলাম, এরপরে আমরা মোল সংখ্যা কীভাবে বের করতে হয়। 3টা গাণিতিক সমস্যা 3 ধরনের, প্রায় একই সূত্রের আলোকে সূত্রটা প্রায় একই ধরনের, এবং আমরা হিসাব করার সময় অর্থাৎ লক্ষ্য রাখবে সমস্যার মধ্যে কি চায়, অর্থাৎ গাণিতিক সমস্যার মধ্যে এই প্রশ্নকর্তা কি চেয়েছে সেটার প্রতি তুমি একটু লক্ষ্য রাখবে, তাহলে হিসাবটা খুব সহজ এবং বের করে নিতে পারবে। তো প্রথমে আমরা ভর সংখ্যা হিসাব করে বের করে দিয়েছি, আবার তারপরে দ্বিতীয়ত আমরা দেখিয়েছি অনুসংখ্যা কীভাবে বের করে নিতে হয়।
এবার দেখালাম মোল শেষে, অর্থাৎ মোল সংখ্যাটা কীভাবে বের করে নিতে হয় আমরা খুব সহজে দেখিয়ে দিলাম, দেখালাম। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। আজকের ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী ক্লাসের আহ্বান জানিয়ে আমি ক্লাস আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ।